নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্সপায়ার সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। আজকে যেটা পড়ানো হচ্ছে, এখন যেটা চলছে সেটা হচ্ছে আরসিসি স্ট্রাকচার। তো আরসিসির ফার্স্টে ইন্ট্রোডাকশন ক্লাসটা আমরা করেছিলাম। সেখানে বিভিন্ন কেন আরসিসি ইউজ করা হয় বা বিভিন্ন কোডাল কোন কোডে কিরকম আছে, লোড, সেই সবগুলো পড়েছিলাম। আর কিছু গ্রেড তাদের কি প্রপোর্শনে থাকে সেই সমস্ত সম্পর্কে আমরা পড়েছিলাম। তো আজকে তার সেকেন্ড পার্ট আমরা কি দেখব না, প্রথমেই দেখব যে পারমিসেবল স্ট্রেসেস ইন কংক্রিটের গ্রেড অনুযায়ী তার কি কি পারমিসেবল স্ট্রেস আছে সেগুলো নিয়ে আমরা প্রথমে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল কি আছে না, M10, M15, M20, M25 এরকম আমি গ্রেডগুলো লিখেছি। এখানে আছে পারমিসেবল স্ট্রেসেস ইন কম্প্রেশন বেন্ডিং, আর একটা হচ্ছে ডিরেক্ট স্ট্রেস। তাহলে কম্প্রেশনে দু রকম হয়, একটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস হচ্ছে, আর একটা হচ্ছে ডিরেক্ট স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস কিরকম হচ্ছে, যেমন মেম্বার আমাদের আছে, যেমন বিম আছে, স্ল্যাব আছে, এগুলোর ক্ষেত্রে কি হয় না, এগুলোর যে অ্যাক্সিস, বিমের যে অ্যাক্সিস বা স্ল্যাবের যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা যদি আমি বলি, আগে যে নিউট্রাল অ্যাক্সিস কি এগুলো বলেছিলাম, তো এর উপরে যদি পারপেন্ডিকুলারলি লোডটা পড়ে তখন তার মধ্যে যে স্ট্রেসটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বেন্ডিং কম্প্রেশন। আর ডিরেক্ট কম্প্রেশন কোনটা, যেমন হচ্ছে কলম স্ট্রাকচারে কিরকম হয় না, কলমের হচ্ছে দুটো যদি এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকে, তাহলে এর যে লঙ্গিচুডিনাল অ্যাক্সিসটা, কলমের যে লঙ্গিচুডিনাল অ্যাক্সিস, তার উপরে কি হচ্ছে লোডটা পারপেন্ডিকুলার ডিরেকশনে পড়ছে, মানে অ্যাক্সিসের সাথে লোড যদি প্যারালালি পড়ে তখন তাকে বলে ডিরেক্ট কম্প্রেশন, আর যদি অ্যাক্সিসের সাথে লোডটা পারপেন্ডিকুলারলি পড়ে তখন তাকে বলা হচ্ছে বেন্ডিং কম্প্রেশন। তো এই বেন্ডিং কম্প্রেশন আর ডিরেক্ট কম্প্রেশনটাকে কি দিয়ে ডিনোটেট করা হচ্ছে, সিগমা সিবিসি আর সিগমা সিসি। তো সিগমা সিবিসি সমান আমরা কি লিখতে পারি, সিগমা সিবিসি সমান অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি এফ সিকে বাই 3, মানে এর ভ্যালুটা হয় অ্যাপ্রক্সিমেটলি এফ সিকে বাই 3। এফ সিকে কি, এটা আগের দিন ক্লাসে বলে দিয়েছিলাম, ক্যারেক্টারিস্টিক্স কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট। তো এফ সিকে বাই 3 করে আমরা বার করতে পারি। যদি আমরা নর্মাল কন্ডিশনে দেখি, তাহলে যেমন যদি আমি M20 গ্রেডের কংক্রিটে নিই, তখন কি দেখতে পাবো না, M20 গ্রেডের কংক্রিটের এফসিকে এর ভ্যালু কত, 20 ডিভাইডেড বাই 3, এটা পেলাম। তাহলে কি পাচ্ছি না 6.66 সামথিং এরকম পাবো, তাহলে নিয়ারলি অ্যাবাউট টু হচ্ছে 7, তাহলে এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে 7। তাহলে এফ সিগমা সিবিসির ভ্যালুটা আমরা কি থেকে বার করতে পারি না, এফসিকে বাই 3। আর সিগমা সিসির ভ্যালুতে আমরা কি করে বার করতে পারবো, সিগমা সিসি সমান হয়ে যায় এফসিকে বাই 4, নিয়ারলি অ্যাবাউট এফসিকে বাই 4 দিয়ে ভ্যালুটা বার করতে পারি। তাহলে আমি একই एग्जांपल নেব, M20 গ্রেডের কংক্রিট, তাহলে সিগমা সিসি কত হচ্ছে 20 ডিভাইডেড বাই 4, তাহলে কত হচ্ছে 5। তাহলে এর ভ্যালুটা কত আছে, এক্সাক্ট ভ্যালুটা 5ই রয়েছে। তাহলে এইভাবে আমরা বেন্ডিং কম্প্রেশন এন্ড ডিরেক্ট কম্প্রেশন গুলো বার করতে পারবো। তাহলে কি দেখা যাচ্ছে, পারমিসেবল স্ট্রেসেস ইন স্টিল, এবারে ভ্যালুগুলো কি হয়, আমি যদি স্টিলের গ্রেড করি Fe 250, Fe 415, Fe 500, Fe 550, তাহলে এর FO এর ভ্যালু কত হবে না, পারমিসেবল ক্যারেক্টারিস্টিক্স কম্প্রেসিভ স্ট্রেংথ ইন দ্য স্টিলটা কত হবে, বা ইয়েল স্ট্রেংথ স্টিলের কত আছে 250, 450, 500, 550। তাহলে এই যে পারমিসেবল স্ট্রেসেস ইন স্টিল, মানে পারমিসেবল স্ট্রেসেস ইন স্টিল ইন টেনশন, সেটার ভ্যালু সিগমা এসটি। তাহলে সিগমা এসটির ভ্যালুগুলো কত করে আছে না 140, Fe 250 এর জন্য 140, 450 এর জন্য 230, 500 এর জন্য 275, এর জন্য 300। আর পার্সেন্টেজ অফ ইলংগেশন হচ্ছে 23, 14.5, 12, 8। তো এই যে ভ্যালুগুলো, এগুলো আমি কোথা থেকে পাচ্ছি, সিগমা এসটির ভ্যালু যদি আমাকে বার করতে হয় তাহলে আমাকে কি করতে হয় না, সিগমা এসটি ইকুয়াল টু এফ ওয়াই ডিভাইডেড বাই 1.78। আমি যদি এইভাবে ক্যালকুলেশন করি তাহলে এই ভ্যালুগুলো বেরোতে থাকবে। যেমন প্রথমটা যদি আমি করি তাহলে এটা কি হয়ে যাবে 250 ডিভাইডেড বাই 1.78, তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে 140। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। আর পার্সেন্টেজ অফ ইলংগেশন মানে সেটা কতটা স্ট্রেচ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে পার্সেন্টেজ অফ ইলংগেশনটা দেওয়া রয়েছে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যত আমি গ্রেড স্টিলের বাড়ছে তত পার্সেন্টেজ অফ ইলংগেশনটা কিন্তু কমতে থাকছে। সেই জন্য আমরা মাইল স্টিলের যখন কার্ভ আঁকি তখন আমরা কিন্তু আপার ইয়েল, লোয়ার ইয়েল, এই সমস্ত যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো আমরা ক্লিয়ারলি ড্র করতে পারি, কিন্তু যখন HYSD বারের ক্ষেত্রে যায় তখন কিন্তু আমি প্রপারলি এইটা ড্র করতে পারি না, তখন নর্মাল কন্ডিশনে হয়। সেই জন্য কি হচ্ছে না, এই
মাইল্ড স্টিল থেকে যখনই আমি টর্চ স্টিলের দিকে যেতে থাকি তখনই কি হয়, পারমিসিবল স্ট্রেসেস ইন দ্য স্টিলটা বা পার্সেন্টেজ অফ ইলংগেশনটা কমতে থাকে, কিন্তু পারমিসিবল স্ট্রেসটা বাড়তে থাকে। আচ্ছা, এবার যদি আমরা টাইপস অফ স্টিলে আসি তাহলে হচ্ছে বিভিন্ন টাইপস অফ স্টিল কি, মাইল্ড স্টিল। মাইল্ড স্টিলের সঙ্গে আমরা সবাই পরিচিত। মাইল্ড স্টিলে যেটার ক্ষেত্রে কি হচ্ছে, সিগমা স্টিল ভ্যালুটা হচ্ছে 140 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এটা হচ্ছে আমার মাইল্ড স্টিলের ক্ষেত্রে। সিগমা এসটি মানে পারমিসিবল স্ট্রেসেস ইন স্টিল ইন টেনশন। এরপরে এটারই যদি বলি যে পারমিসিবল স্ট্রেসেস ইন স্টিল ইন কম্প্রেশন, তখন সিগমা এসটির ভ্যালুটা কত হয়ে যায়, 130 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এটা হচ্ছে আমার মাইল্ড স্টিল। মাইল্ড স্টিলের পরে কি মিডিয়াম স্ট্রেন্থ স্টিল আছে একটা। মিডিয়াম স্ট্রেন্থ স্টিলের ভ্যালু কত হয়, সিগমা এসটির ভ্যালু হয় 190 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তারপরে কি আসছে, তারপরে আসছে HYSD বার। HYSD বার কি না, হাই ইয়েল্ড স্ট্রেন ডিফর্ম বার। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয় হট রোল প্রসেসে। আমার যে সমস্ত ফ্যাক্টরি আছে সেখানে ম্যানুফ্যাকচার করা হয়। আর কি হচ্ছে, এটা দুটো ক্যাটাগরির হয়, একটা হচ্ছে Fe450 আর একটা হচ্ছে Fe500। তো এটা হচ্ছে HYSD বার, যেটা আমরা জেনারেলি দেখতে পাই যে বারগুলো কি হচ্ছে গায়ে এরকম টর করা থাকে বা টর স্টিল বার যেগুলোকে বলা হয়। সেক্ষেত্রে সিগমা এসটির ভ্যালু কত হয়, সিগমা এসটির ভ্যালু হয় 230 নিউটন পার মিলিমিটার স্কয়ার। আর যদি আমি সিগমা এসি মানে পারমিসিবল স্ট্রেসেস ইন স্টিল ইন কম্প্রেশন যদি বলি, তাহলে তার ভ্যালুটা হয়ে যায় 190 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এছাড়া আরেক ধরনের বার রয়েছে যেটাকে বলা হয় টিএমটি বার, যেটা হচ্ছে টিএমটি মানে হচ্ছে থার্মো মেকানিক্যালি ট্রিটেড বার। থার্মো মেকানিক্যালি ট্রিটেড বার, যেটা বানানো হচ্ছে কি না, এটাও ম্যানুফ্যাকচার করা হয় হট রোল প্রসেসে। আর কি হচ্ছে যে এটা যখন কি করা হচ্ছে, স্টিল বারটাকে তৈরি করে হট করে রোল প্রসেসে যখন করা হচ্ছে তার উপরে কোল্ড ওয়াটার দিয়ে দেওয়া হয়। এর ফলে কি হয়, এর ভেতরের সারফেসটা কি থাকে, সফট থাকে, কিন্তু বাইরের সারফেসটা হার্ডি থাকে। তাহলে এটা যেমন টেনসাইল স্ট্রেন্থটা নিতে পারে, সেরকম বাইরের স্ট্রাকচারটা অনেকটা মজবুত হয়। তো সেটাকে বলা হচ্ছে আমার টিএমটি বার। আরেক ধরনের বার রয়েছে যেটাকে বলা হচ্ছে সিআরএস বার। সিআরএস মানে কি, করোশন রেজিস্ট্যান্ট স্টিল বার। করোশন রেজিস্ট্যান্ট স্টিল বার বা সিআরএস বার। এটাতে কি হচ্ছে না, এটাতে কার্বন কন্টেন্টের পরিমাণটা তুলনায় কি করা হয়, ক্রোমিয়ামের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া হয়। ক্রোমিয়ামের পরিমাণটাকে হায়ার রাখা হয়। এখানে ক্রোমিয়ামের পরিমাণ কত থাকে না, 1.5% থাকে ক্রোমিয়াম। কিসে থাকে, আমার সিআরএস বা করোশন রেজিস্ট্যান্ট স্টিল বার। তাহলে আমরা এই কথা বার দেখতে পাচ্ছি, মাইল্ড স্টিল, মিডিয়াম টেনসাইল স্ট্রেন্থ, HYSD, টিএমটি, সিআরএস। এই কথা বার জেনারেলি আমাদের কনস্ট্রাকশনে ইউজ করা হয়। এবার আমরা যেখানে আসছি সেটা হচ্ছে নমিনাল কভার আর ইফেক্টিভ কভার। এই জিনিসগুলো কি, তো আমরা যদি একটা বিমের আমি যদি আইসোমেট্রিক ভিউ দেখি তাহলে দেখবো এরকম একটা বিম রয়েছে। বিমের মধ্যে এরকম বারগুলো আমরা এমবেডেড দেখতে পারি, স্টিল বারগুলো। এবার এটা যদি আমি একটা ক্রস সেকশন নিই তাহলে সেটা এরকম দেখতে লাগবে। কি আছে না, টেনসাইল জোনে রয়েছে 4টে বার, কম্প্রেশন জোনে রয়েছে 2টো বার। এবার টেনসাইল জোন, কম্প্রেশন জোন কি, আমি যদি বিমটাকে নিউট্রাল অ্যাক্সিস বরাবর ভাগ করি তাহলে উপরের পার্টটাকে বলা হয় কম্প্রেশন জোন, মানে এই পার্টটাকে বলা হচ্ছে কম্প্রেশন জোন, এই পার্টটাকে বলা হচ্ছে টেনসাইল জোন। এর ডিটেইলস পরে আরো আছে। তো আমরা এখানে কি আলোচনা করব যে নমিনাল কভার এন্ড ইফেক্টিভ কভার কাকে বলা হয়। এখন এই বিমটার একটা ব্রেড আছে, একটা ডেপথ আছে। আমি যদি ধরি নি বিমটার ডেপথ হচ্ছে ডি আর বিমটার ব্রেড হচ্ছে কত, ব্রেড হচ্ছে বি, তাহলে এখানে আমি সেটাই দেখাবো যে বিমটার ব্রেড হচ্ছে বি আর বিমটার ডেপথ হচ্ছে, আচ্ছা এটা ক্যাপিটাল ডি দিয়ে আমরা ডিনোটেট করতে পারি ওভারঅল ডেপথ। তাহলে বিমটার ডেপথ হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে বিমটার আমার ওভারঅল ডেপথ। এরপরে হচ্ছে কি না, আমরা দুটো কভারের কথা বলেছি। তাহলে আমরা যদি এখান থেকে মানে এই লাইন থেকে, বটম মোস্ট লাইন থেকে যদি লিংক মানে এই যে স্টিরাপ গুলো রয়েছে, আচ্ছা প্রথম বলে নি এগুলো হচ্ছে মেন বার টেনসাইল জোনে, আর এইটাকে যে বারটা দিয়ে বাঁধছে এগুলোকে বলা হয় লিংক অথবা স্টিরাপ। তো স্টিরাপটা যদি বাইরের অংশ, এই পোর্শনটুকু আমি নিই, তাহলে এই কভারটাকে বলা হয় নমিনাল কভার। নমিনাল কভার অথবা কি বলা যেতে পারে, ক্লিয়ার কভার। নমিনাল কভার
অর ক্লিয়ার কভার। কোথা থেকে? একদম বটম মোস্ট ফাইবারটা থেকে একদম লিঙ্কের নিচে পর্যন্ত, এই যে কভারটা এটাকে বলা হচ্ছে বা লিঙ্ক পর্যন্ত এটাকে বলা হচ্ছে নমিনাল কভার বা ক্লিয়ার কভার। আচ্ছা, এরপরে যদি আমি এই বটম মোস্ট পোরশনটা থেকে এই যে রেইনফোর্সমেন্টটা রয়েছে এর সেন্টারে বরাবর যদি ডিসটেন্সটা দেখি, তাহলে যে কভারটা পাবো সেই কভারটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা ইফেক্টিভ কভার। ইফেক্টিভ কভার। তাহলে দু ধরনের কভার দেখতে পাচ্ছি আমরা, একদম বটম মোস্ট থেকে লিঙ্ক পর্যন্ত যে কভার সেটাকে বলছি নমিনাল কভার আর ক্লিয়ার কভার। বটম মোস্ট পোরশন থেকে টেনসাইল জোনে যে রেইনফোর্সমেন্টটা রয়েছে সেই টেনসাইল জোনে রেইনফোর্সমেন্টের সিজি পর্যন্ত যে ডিসটেন্সটা সেটাকে বলা হচ্ছে ইফেক্টিভ কভার। দুটো কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, ডিটা কি হচ্ছে? ডিটা হচ্ছে ওভারঅল ডেপথ, আর বিমে যদি আমি ইফেক্টিভ ডেপথ বলি তাহলে এই পোরশনটা, এই মিড সেকশন পর্যন্ত এই পোরশনটা মানে হচ্ছে কি টপমোস্ট ফাইবার থেকে যদি আমি দেখাই তাহলে টপমোস্ট ফাইবার থেকে এই রেইনফোর্সড মিড সেকশন, অথবা আমি বলতে পারি যে ওভারঅল ডেপথ থেকে যদি ইফেক্টিভ কভারটা বাদ দিয়ে দিই তাহলে যে ডেপথটা পাবো সেটাকে বলা হয় বিমের ইফেক্টিভ ডেপথ। এবার যা কিছু ক্যালকুলেশন আমি করবো, স্ট্রেস ডায়াগ্রাম আঁকবো, স্ট্রেন ডায়াগ্রাম আঁকবো, সবকিছু আমার হবে এই ইফেক্টিভ ডেপথের উপর ডিপেন্ড করা। এরপরে হচ্ছে কি না এক্সপোজার কন্ডিশন, মিনিমাম সিমেন্ট কংক্রিট, নমিনাল কভার শুড নট বি লেস দেন মিনিমাম গ্রেড অফ কংক্রিট আর ডব্লিউসি রেশিও। তো এক্সপোজার কন্ডিশন মানে হচ্ছে কি রকম পরিবেশের মধ্যে আমি কংক্রিটের স্ট্রাকচারটাকে বানাচ্ছি, বা তার উপরে কি কি লোড পড়ছে, তাকে কি কি তার রেজিস্ট করতে হচ্ছে লোডগুলো, সেগুলো হচ্ছে তার এক্সপোজার কন্ডিশন। আর কি হচ্ছে না মিনিমাম সিমেন্ট কন্টেন্ট। মিনিমাম সিমেন্ট কন্টেন্ট মানে কি? মানে তার মধ্যে পার মিটার কিউবে মিনিমাম কত কেজি সিমেন্ট থাকতে হয়। আর নমিনাল কভার বলতে যেটা আমি বললাম এখনই, নমিনাল কভার মিনিমাম কত হয় সেই ভ্যালুটা। আর কি মিনিমাম গ্রেড অফ কংক্রিট, মানে এই কন্ডিশনে মিনিমাম আমি কত গ্রেডের কংক্রিট দিতে পারবো সেই ভ্যালুটা। আর হচ্ছে সেই সময় ওয়াটার সিমেন্ট রেশিও কত থাকবে। ওয়াটার সিমেন্ট রেশিও মানে ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়াটার 1/, সিমেন্ট, সেটা আমি পরে বলবো যখন কংক্রিট আছে তখন এগুলো ডিটেইলিং আছে। তো মেইন আমাদের তাহলে কি নমিনাল কভার। তো এই কন্ডিশনগুলো আমি যদি বলি, মাইল্ড কন্ডিশন মানে কি? মাইল্ড কন্ডিশন মানে হচ্ছে কংক্রিট সারফেস protected against weather or aggressive condition except those situated in the coastal area। তাহলে কি হচ্ছে যে কোস্টাল এরিয়াতে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো ছাড়া যে সমস্ত স্ট্রাকচারগুলো নর্মাল কন্ডিশনে আছে, মানে হেভি রেন বা স্নোফল এইসব থেকে প্রোটেক্ট করা আছে যে স্ট্রাকচারগুলো, সেগুলোকে আমরা বলতে পারি কি মাইল্ড স্টিলের আন্ডারে পড়ছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে মডারেট কন্ডিশন। মডারেট কন্ডিশন মানে কি কংক্রিট সারফেস শেল্টারিং ফ্রম দ্য সেভিয়ার রেন অর ফ্রিজিং হুইসলিং ওয়েট। তাহলে কি হচ্ছে যে কংক্রিট সারফেসটাকে হেভি রেন মানে হচ্ছে সেভিয়ার রেন মানে প্রবল বর্ষণ থেকে এটাকে প্রোটেক্ট করা হচ্ছে। আর কি হচ্ছে না কংক্রিট এক্সপোজ টু কনডেনসেশন এন্ড রেন, মানে কনডেনসেশন মানে আর্দ্র কন্ডিশনে কংক্রিট থাকতে পারে, সেই মানে আর্দ্র কন্ডিশনে সেই স্ট্রাকচারটা আছে। আর কি না কংক্রিট কন্টিনিউয়াসলি আন্ডার ওয়াটার, তাহলে নর্মাল জল মানে সি ওয়াটার নয়, নর্মাল ওয়াটারের মধ্যে যদি কংক্রিটের স্ট্রাকচারটা ডোবানো থাকে সেটা। আর কি হচ্ছে না কংক্রিট কন্টিনিউয়াসলি কন্ট্যাক্ট আন্ডার দ্য নন অ্যাগ্রেসিভ সয়েল গ্রাউন্ড ওয়াটার, তাহলে কংক্রিট স্ট্রাকচারটা ফাউন্ডেশনটা হয়তো এমন জায়গায় আছে যেখানে গ্রাউন্ড ওয়াটারটা রয়েছে কিন্তু সেটা কি হচ্ছে নন অ্যাগ্রেসিভ, মানে সেই গ্রাউন্ড ওয়াটারটা কিন্তু কোনো রকম কেমিক্যাল, অ্যাগ্রেসিভ বলতে পিএইচ কেমিক্যাল সল্ট এই সমস্ত সংস্পর্শে নেই, তাহলে সেটাকে আমরা মডারেট কন্ডিশনের আন্ডারে ফেলতে পারি। আর কি হচ্ছে সেভিয়ার কন্ডিশন। নেক্সট সেভিয়ার কন্ডিশন মানে কি? সেভিয়ার কন্ডিশন মানে কংক্রিট সারফেস এক্সপোজ টু সেভিয়ার রেন অল্টারনেটিভ ওয়েটিং এন্ড ড্রাইং and occasionally freezing, whistling wet and severe condensation। তাহলে কি হচ্ছে সেভিয়ার বৃষ্টি হচ্ছে বা কংক্রিট সারফেসটা এমন জায়গায় এক্সপোজ করা আছে যেখানে সেভিয়ার মানে প্রবল বৃষ্টিপাত হয়
অথবা ওয়েটিং হতে পারে, ড্রাইং হতে পারে, কন্টিনিউয়াসলি মানে চেঞ্জ হচ্ছে, হয়তো দেখা গেল একবার ওয়েট হচ্ছে আবার ড্রাই হচ্ছে, মানে সিঙ্ক করার সোয়েল করার সম্ভাবনা থাকে। সেই সমস্ত ওয়েদারিং কন্ডিশনে যে স্ট্রাকচারগুলো আছে সেই এক্সপোজার কন্ডিশনটাকে আমরা বলবো সেভিয়ার কন্ডিশন। আর কি কংক্রিট কমপ্লিটলি ইমার্স ইন দ্য সি ওয়াটার, মানে এমন একটা কংক্রিটের স্ট্রাকচার যেটা সি ওয়াটারের মধ্যে কন্টিনিউয়াসলি ডুবে আছে, সেরকম স্ট্রাকচার যদি হয় সেটা। আর কি হচ্ছে কংক্রিট এক্সপোজ টু দ্য কোস্টাল এনভায়রনমেন্ট, মানে সামুদ্রিক যে সমুদ্রের ধারে যে এনভায়রনমেন্টাল কন্ডিশন আছে কোস্টাল রিজিয়ন সেই সমস্ত জায়গাতে ওপেন আছে, তো সেই কন্ডিশনটাকে আমি বলবো সেভিয়ার কন্ডিশন। আচ্ছা নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে ভেরি সেভিয়ার কন্ডিশন। ভেরি সেভিয়ার কন্ডিশনে কি হচ্ছিল, সেভিয়ারে আমরা দেখছিলাম যে কংক্রিট স্ট্রাকচারটা সি ওয়াটারে আমার ইমার্শন আছে। ভেরি সেভিয়ার কন্ডিশনে কি হচ্ছে না সমুদ্রের যে স্প্রেটা, মানে যে ফেনাটা আমরা মানে দেখতে পাই যে স্প্রেটা হচ্ছে জলে ছিটে যেটা সমুদ্রে, সেইটা পাচ্ছে, সেরকম জায়গায় যে স্ট্রাকচার গুলো থাকে সেটাকে বলা হচ্ছে ভেরি সেভিয়ার, মানে কংক্রিট সারফেস এক্সপোজ টু সি ওয়াটার স্প্রে। আর কি হতে পারে করোসিভ ফিউমস। করোসিভ ফিউমস মানে হচ্ছে, ফিউমস মানে ছোট ছোট পার্টিকেল, মানে কি হচ্ছে সেটা না আমি ওয়াটারি বলতে পারি না আমি গ্যাসিয়াস বলতে পারি, তাহলে সেরকম মেটেরিয়াল। আর কি হচ্ছে না করোসিভ ফিউমস আর সেভিয়ার ফ্রিজিং কন্ডিশন এন্ড হুইসলিং ওয়েট। সিভিয়ার ফ্রিজিং মানে কি প্রবল তুষারপাত হয়, এরকম কন্ডিশনটাকে আমি বলতে পারি ভেরি সেভিয়ার কন্ডিশন, সেখানে যে স্ট্রাকচার গুলো হয় সেগুলো। আর কি হচ্ছে কংক্রিট ইন কন্ট্যাক্ট উইথ দ্য বোরিড আন্ডার দ্য অ্যাগ্রেসিভ সাবসয়েল অর গ্রাউন্ড ওয়াটার। তাহলে অ্যাগ্রেসিভ সাবসয়েল মানে সয়েলটার মধ্যে সয়েল পিএইচ ভ্যালু দেখা যাবে হয়তো অ্যাসিডিক রয়েছে, সেই সমস্ত অ্যাগ্রেসিভ সয়েলের মধ্যে যদি কোনো স্ট্রাকচার থাকে তাহলে সেটা আমি বলবো ভেরি সেভিয়ার কন্ডিশনে রয়েছে। আর লাস্ট অফ অল কি হচ্ছে এক্সট্রিম। এক্সট্রিম কন্ডিশন মানে হচ্ছে সারফেস মেম্বার ইন দ্য টাইডাল জোন, মানে এটা ছিল সেভিয়ার ছিল সমুদ্রের মধ্যে ইমার্শন, এটা ছিল সমুদ্রের জলে স্প্রেটা লাগছে, আর এক্সট্রিম কন্ডিশন মানে হচ্ছে সমুদ্রের ঢেউটা এসে সেই স্ট্রাকচারটাতে লাগছে, তাহলে সেটাকে বলবো আমি এক্সট্রিম কন্ডিশন। আর একটা কি না মেম্বার ইন দ্য ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য লিকুইড অর সয়েল অ্যাগ্রেসিভ কেমিক্যাল, তাহলে সয়েলের মধ্যে লিকুইড কেমিক্যাল যে অ্যাগ্রেসিভ গুলো রয়েছে, অ্যাগ্রেসিভ এজেন্ট গুলো রয়েছে বিভিন্ন সয়েল বা বিভিন্ন কেমিক্যাল লিকুইড কন্ডিশনে যে আছে বা কেমিক্যাল ফ্যাক্টরি থেকে যে লিকুইড গুলো বেরোয় তার একদম ডিরেক্ট সংস্পর্শে যদি থাকে তাকে বলবো এক্সট্রিম কন্ডিশন। এই কন্ডিশনে নমিনাল কভারটা মিনিমাম এটা দিতে হয়, মিনিমাম গ্রেড অফ কংক্রিট এটা থাকে, ওয়াটার সিমেন্ট রেশিও আর মিনিমাম সিমেন্ট কন্টেন্ট। তো এই চ্যাপ্টারটা আজকের ক্লাসটা এই পর্যন্তই রইল। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে, যাতে কি হয় পরবর্তী ভিডিওগুলো আমরা দিতে পারি। এর আগেও আমরা ডিজাইনের ওপর একটা ভিডিও বানানো হয়ে আছে, সেটা দেখতে পারো, আর কেএমসি কোশ্চেনের ওপরও একটা ভিডিও বানানো আছে, সেটাও দেখতে পারো। আজকের মতো এইটুকুনি, নমস্কার, সবাই ভালো থাকবে।